ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে অর্থাৎ ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 9-এর বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 4-এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে। বন্ধুরা, তোমরা ঝটপট খাতা এবং কলম বের করে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি বেঙ্গলি মডেল অ্যাক্টিভিটি টাস্কের সম্পূর্ণ নতুন প্রশ্নের উত্তরগুলো। তাহলে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। 1-1 ঈশান হলো উত্তর পূর্ব কোণ। তাহলে তোমরা দেখো এইভাবে উত্তর লিখে দেবে। উত্তর ক, উত্তর পূর্ব কোণ। ঈশান হলো উত্তর পূর্ব কোণ। তোমরা এই প্রশ্ন ধরে লিখবে, ঈশান হলো, তারপর এইভাবে দিয়ে লিখবে উত্তর পূর্ব কোণ। 1-2 আজ আমার সংসার চলবে কিভাবে, প্রশ্নটি করেছে। উত্তর দেখো ধীবর। উত্তর হবে কি? ধীবর। তোমরা এখানে এইভাবে লিখে দেবে, উত্তর হলো ধীবর। তোমরা সম্পূর্ণ বাক্যে লিখবে, আজ আমার সংসার চলবে কিভাবে, প্রশ্নটি করেছে ধীবর। এরপর দেখো 1-3 বন্ধুগণ হাসবেন না, এ কথা বলেছে। উত্তর দেখো ইলিয়াস। তাহলে আমি এখানে আলাদা করেও লিখে দিয়েছি, দেখো উত্তর ক, ইলিয়াস। 1-4 নম্বর প্রশ্ন দেখো, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল। উত্তর খ, 10 টাকা। তাহলে দেখো আমি আলাদা করে এখানে লিখে দিয়েছি, উত্তর খ, 10 টাকা। 1-5 দেখে নাও, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। উত্তর খ, সাদা মেঘ কালো পাহাড়। তাহলে আমি এখানে দেখো যেভাবে উত্তর লিখেছি, তোমরাও কিন্তু প্রশ্ন ধরে সম্পূর্ণ বাক্যে তারপর এইভাবে উত্তরটা লিখবে। দেখো নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, তারপর লিখবে খ, সাদা মেঘ কালো পাহাড়। এরপর দেখো 2 দাগে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর লিখতে হবে। কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। আচ্ছা, তাহলে প্রথম দেখে নেওয়া যাক 2-1 প্রজা চমকিত। প্রজা চমকিত কেন? উত্তর কলিঙ্গ রাজ্যে প্রজারা চমকে উঠেছিল কারণ শস্যপূর্ণ গোলা উল্টে পড়ে তছনছ হয়ে গিয়েছিল। শস্যহানির আশঙ্কায় ও অনাহারের কল্পনায় তারা চমকে উঠেছিল। আবার একবার বলছি, দেখে নাও। কলিঙ্গ রাজ্যে প্রজারা চমকে উঠেছিল কারণ শস্যপূর্ণ গোলা উল্টে পড়ে তছনছ হয়ে গিয়েছিল। শস্যহানির আশঙ্কায় ও অনাহারের কল্পনায় তারা চমকে উঠেছিল। 2-2 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? আবার বলছি, দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? উত্তর মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি ছিল শক্রাবতারে। মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি ছিল শক্রাবতারে। 2-3 দেখে নাও, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা একথা বলতো? উত্তর ইলিয়াসের বলবোলাও দেখে প্রতিবেশীরা বলতো ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার কোনো অভাব নেই, তাই ওর মরার দরকার নেই। 2-4 মনে এলো মাস্টার মশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে? উত্তর একটি পত্রিকার ফরমাসে যখন সুকুমারবাবু গল্প লিখতে বসেছিলেন তখন তার ছেলেবেলার অঙ্কের মাস্টার মশাইয়ের কথা মনে এলো। 2-5 বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? উত্তর নোঙর কবিতায় কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছিতে বাধা পড়েছে নৌকাটি। দূর দেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে
অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছতে চায়। তাই বৃথা প্রচেষ্টা জেনেও কবি অবিরাম দাঁড় টেনে চলেছেন। এবার আসি পরবর্তী প্রশ্নের উত্তর নিয়ে। দেখে নেওয়া যাক তিন দাগের প্রশ্ন। প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লেখো। 3-1 চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর পরিচয় দাও। তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন? উত্তর। উদ্ধৃতিটি মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে গৃহীত হয়েছে। আলোচ্য অংশে দেবী চণ্ডী হলেন দেবী পার্বতীর রূপভেদ, অর্থাৎ দেবী পার্বতীর কোপন স্বভাবা রূপ হল চণ্ডী, অর্থাৎ দেবী পার্বতীর কোপন স্বভাবা রূপ হল চণ্ডী। এবার তারপরের অংশের উত্তরটা দেখে নাও যে তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন। উত্তর। দেবী চণ্ডী বীর হনুমানকে মঠ অট্টালিকা সব ভেঙে খান খান করে কলিঙ্গকে বিপর্যস্ত ও বিধ্বস্ত করে দেওয়ার আদেশ দিয়েছিলেন। এবার দেখে নেওয়া যাক 3-2 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছে? উত্তর। মহাকবি ও নাট্যকার কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উদ্ধৃত অংশটির বক্তা হলেন চোর হিসেবে ধরে আনা ধীবর। ধীবর অর্থাৎ জেলে জানিয়েছে সে জলে বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালায়। একদিন একটা রুই মাছ যখন সে খণ্ড খণ্ড করে কাটল, তখনই সে মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটি পেয়েছিল। আর সেই আংটি বিক্রি করার চেষ্টায় জেলে যখন লোককে তা দেখাচ্ছিল, তখনই নগর রক্ষক তাকে ধরেছিল। মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র? তার প্রকৃতি কেমন? উত্তর। মোহাম্মদ শাহ লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের চরিত্র। মোহাম্মদ শাহ এর প্রকৃতি। মোহাম্মদ শাহ যথার্থ মানবিক গুণে গুণান্বিত দরদি মানুষ। তিনি বোঝেন জীবনের নশ্বরতা, তিনি উপলব্ধি করেন সম্পদ অর্থ বেশি দিনের নয়, বরং মানুষের কৃত সেবা দয়া ধর্মই তাকে প্রকৃত মানুষ করে তোলে। তাই এক কথায় মোহাম্মদ শাহ এর প্রকৃতি উল্লেখ করে বলা যায় মানবিকতার বোধে সজাগ তিনি এক সত্যিকারের মানুষ। এখানে দুবার বোধে কথা লেখা হয়েছে, একটা বোধে কেটে দেবে, ঠিক আছে। মানবিকতার বোধে সজাগ তিনি এক সত্যিকারের মানুষ। স্বর্গের দরজাতেও ঠিক এই কথাই লেখা রয়েছে। কোন কথা? বক্তার এমন মন্তব্যের কারণ। উত্তর। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পে অঙ্কের মাস্টার মশাই বলেছিলেন যে স্বর্গের দরজাতেও লেখা আছে যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ। বক্তার এমন মন্তব্যের কারণ। দাম গল্পে অঙ্কের মাস্টারমশাই এর অঙ্কের প্রতি ছিল প্রগাঢ় ভালোবাসা, তাই তিনি ছাত্রদের মধ্যেও অঙ্কের প্রতি এরকম ভালোবাসা ও দক্ষতার
দক্ষতার প্রত্যাশা করতেন, ভালোবাসা ও দক্ষতার প্রত্যাশা করতেন। তাই তিনি কখনো শাসন করে, আবার কখনো বিভিন্ন গল্প বলে ছাত্রদের অঙ্কের প্রতি আকৃষ্ট ও ভালোবাসা জাগানোর চেষ্টা করতেন। তিনি ছাত্রদের বলেছিলেন, গ্রিক দার্শনিক প্লেটোর দরজায় লেখা থাকতো, অঙ্ক না জানলে প্রবেশ নিষেধ। আবার স্বর্গের দরজাতেও নাকি একই কথা লেখা আছে। আসলে অঙ্কের প্রতি ছাত্রদের আকৃষ্ট করা ও বিষয়টির উপলব্ধি করানোর জন্যই অঙ্কের মাস্টারমশাই এমন মন্তব্য করেছিলেন। টিনের পাস। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী, সেটি বাধা পড়ে আছে কেন? উত্তর, কবি অজিত দত্তের রূপকধর্মী কবিতা নোঙরে মানুষের জীবনকে কবি বাণিজ্য তরীর সঙ্গে তুলনা করেছেন। কবি অজিত দত্তের রূপকধর্মী কবিতা নোঙরে মানুষের জীবনকে কবি বাণিজ্য তরীর সঙ্গে তুলনা করেছেন। এবার সেটি বাধা পড়ে আছে কেন? দ্বিতীয় অংশের উত্তর দেখে নাও। জীবনের এই বাণিজ্য তরীতে মানুষ নিজ নিজ পসরা সাজিয়ে জীবনের পথে অগ্রসর হয়। জীবন তরীকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে উদ্যম ও কর্মচঞ্চলতা, যা নৌকার দাঁড়ের মতো কাজ করে। কিন্তু মানুষের জীবন সর্বদা স্বপ্ন ও স্বপ্নভঙ্গের সুতোয় বাঁধা। জীবনের নানা প্রতিকূলতা মানুষকে তার কর্মপ্রচেষ্টায় বাধা দেয়। ফলে প্রথিতমুক্ত জীবনের পরিবর্তে বদ্ধ দৈনন্দিনতার ঘাটে মানুষের বাণিজ্য তরী বাধা পড়ে আছে। এবার 4 নম্বর প্রশ্ন দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150টি শব্দে। 4-এর 1, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর, আলোচ্য অংশটি মধ্যযুগের অন্যতম বিখ্যাত কবি মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে গৃহীত হয়েছে। দেবী চণ্ডীর মায়া বলে 7 দিন ধরে একটানা সীমাহীন বর্ষণে ও ঝড়ের তাণ্ডবে কলিঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। মুষলধারে বৃষ্টি আর মেঘের ভয়ঙ্কর গর্জনে ভীত হয়ে প্রজারা ঘর ছেড়ে পালাতে শুরু করে। ক্ষেতের ফসল উল্টে পড়ে ও তাতে পচন ধরে, এমনকি ঘরের শস্যও পচে নষ্ট হয়ে যেতে থাকে। কলিঙ্গ প্লাবিত হয়, পথঘাট জল স্থল আলাদা করে চেনা যায় না। গর্তের সাপ জলে ভেসে বেড়ায়। কলিঙ্গের অন্ধকারাচ্ছন্ন আকাশে ঘন ঘন বাজ পড়ে। আকাশ ততটাই মেঘাচ্ছন্ন থাকে যে দিন রাতের পার্থক্য, আকাশ এতটাই মেঘাচ্ছন্ন থাকে যে দিন রাতের পার্থক্য বোঝা যায় না। বাজ পড়ার শব্দে কেউ কারো কথা শুনতে পায় না। মানুষ এই ঝড়ঝঞ্ঝা ও মেঘের গর্জনে ভীত হয়ে জৈমিনী মুনিকে স্মরণ করে। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে তালের মতো বড় বড় শিলা ঘরের চাল ভেদ করে, বড় বড় শিল বৃষ্টির সঙ্গে আকাশ থেকে তালের মতো বড় বড় শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়তে থাকে। একটানা ঝড় বৃষ্টিতেও নদীর বানভাসী পর্বতের মতো ঢেউয়ে বাড়িঘরগুলি যেন দুমড়ে মুচড়ে যায়। এক কথায় 7 দিনের অবিরাম ঝড় বৃষ্টিতে কলিঙ্গবাসীর জীবন
বিপন্ন হয়ে ওঠে। 4-এর 2 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। সেই আংটি দেখে মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মন্তব্যটির প্রসঙ্গ নির্দেশ করে আংটিটি দেখে মহারাজের কী প্রতিক্রিয়া হয়েছিল তা বুঝিয়ে দাও। উত্তর, ধীবর বৃত্তান্ত নাটকের রাজা হলেন মূল অভিজ্ঞান শকুন্তলম নাটকের অন্যতম প্রধান চরিত্র রাজা দুষ্মন্ত। রাজশ্যালক যখন রাজার নামাঙ্কিত রত্ন আংটিটি রাজা দুষ্মন্তকে দেখায় তখন রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়ে। আংটিটি দেখার পর রাজা দুষ্মন্তের মধ্যে নানারূপ প্রতিক্রিয়া দেখা যায়। তিনি উদাস দৃষ্টিতে ও নীরব থেকে নিজের কৃত পাপের জন্য মনে মনে তপ্ত হয়। নিজেও কৃত পাপের জন্য মনে মনে তপ্ত হয়, এখানে নিজে লিখবে অথবা নিজে, কৃত পাপের জন্য মনে মনে তপ্ত হয়। তাছাড়া যে আংটিটি না পাওয়ার জন্য রাজার জীবনে এত বিপত্তি, সেই আংটির জন্য তিনি ধীবরের প্রতি বিন্দুমাত্র ক্রোধ প্রকাশ করেননি। বিন্দুমাত্র ক্রোধ প্রকাশ করেননি, বরং ধীবরের মাধ্যমে আংটিটি ফিরে পাওয়ায় রাজা দুষ্মন্ত ধীবরকে আংটিটির সমমূল্য প্রদানের ব্যবস্থা করেন। এই ঘটনা থেকে রাজা দুষ্মন্তের উদার মানসিকতা, সহনশীলতা ও দরদি মনের পরিচয় পাওয়া যায়। এবার দেখে নেওয়া যাক 4-এর 3 নম্বর প্রশ্ন এবং তার উত্তর। ইলিয়াস গল্প অনুসরণে ইলিয়াস চরিত্রটি বিশ্লেষণ করো। উত্তর, ইলিয়াস গল্পের প্রধান চরিত্র হলো ইলিয়াস। ইলিয়াস গল্পে লিও তলস্তয় ইলিয়াসের চরিত্রকে সুন্দর সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন। প্রথম পয়েন্ট দেখো, সৎ ও পরিশ্রমী। বাস্কির ইলিয়াস পিতার মৃত্যুর পর দিন রাত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে থাকে। এ ব্যাপারে তার স্ত্রীও সাহায্য করে। ইলিয়াস আর তার স্ত্রী সবার আগে ঘুম থেকে ওঠে আর সবার শেষে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করে। কঠোর পরিশ্রমের মাধ্যমে সে সৎ থেকে তার অবস্থার উন্নতি করতে থাকে। সন্তান বৎসল। ইলিয়াস সন্তান বৎসল পিতা, একই সঙ্গে দুঃখেও স্থিতপ্রজ্ঞ। বড় ছেলে মারামারিতে মারা যায়, ছোট ছেলেকে নিজেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কিন্তু বিতাড়িত সন্তানকে সে সম্পূর্ণ নিঃস্ব করে না। তাকে একটা বাড়ি, কিছু গরু ঘোড়া দিল, মেয়েকেও বিয়ে দেয়। এভাবেই ইলিয়াস তার সন্তান বাৎসল্যের উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। পরের পয়েন্ট, শান্তিপ্রিয় মানুষ। ইলিয়াস শান্তিপ্রিয় মানুষ বলেই ছোট ছেলের ঝগড়াটে বউকে বাড়িতে রাখেনি, বরং ছেলে সহ তাদের বিদায় করেছে। বিচক্ষণতা। ইলিয়াস বিচক্ষণতার অধিকারী, তাই মনিবকে অখুশি করে না। পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে মজুরের জীবনে প্রবেশ করতেও তার দ্বিধা নেই, বরং সানন্দেই সে এ কাজ করেছে। পরের পয়েন্ট, সৌজন্য ও সম্ভ্রমবোধ সচেতন। মজুর ইলিয়াসকে অতিথিদের আগ্রহে মোহাম্মদ শাহ ডাকলে সে প্রথমে সবাইকে নমস্কার করে, তারপর ঈশ্বরের কাছে প্রার্থনা করে দরজার পাশে এক কোণে গিয়ে বসে। তার এই আচরণ তার সৌজন্য সম্ভ্রমবোধের পরিচয় দেয়। এছাড়া জীবন সম্পর্কে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে যখন বলে, আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম,
তখন আমরা বুঝি ইলিয়াস জীবন রসের রসিক। মানুষের কল্যাণের কথা ভেবেই অতিথিদের সামনে সব বলেছে। তাই আমরা ইলিয়াসকে যথার্থ মানুষ হিসেবেই চিনে নিতে পারি। এবার পরের প্রশ্নের উত্তর দেখে নাও। পরের প্রশ্ন এবং তার উত্তর। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে। বক্তা কে? কেন তার এমনটি মনে হয়েছে? উত্তর, আলোচ্য উদ্ধৃতাংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত দাম গল্প থেকে গৃহীত হয়েছে। এখানে বক্তা হলেন সুকুমারের অঙ্কের মাস্টার মশাই, যিনি দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের অঙ্ক শেখাতেন। দাম গল্পটিতে কথক সুকুমার বাবু তার পুরনো অঙ্কের মাস্টার মশাইকে নিয়ে একটি পত্রিকায় একটি গল্প লেখেন। সৌভাগ্যক্রমে সেই গল্পটি বৃদ্ধ মাস্টার মশাই পড়েছিলেন। তার ছাত্র তাকে মনে রেখেছে, তাকে নিয়ে গল্প লিখেছে ভেবে এখন তার চোখ আনন্দ অশ্রুতে ভরে ওঠে। লেখাটিকে তিনি সব সময় নিজের পকেটে রাখেন, সকলকে দেখান এবং গর্বের সঙ্গে নিজের ছাত্রের কৃতিত্বের কথা গল্প করে বলেন। তার মনে হয় এই গল্পটির মাধ্যমে তার ছাত্র তাকে অমর করে দিয়েছেন। নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে উদ্ধৃতিটির আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। উত্তর, উদ্ধৃত অংশটি কবি অজিত দত্তের সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নোঙর কবিতা থেকে গৃহীত হয়েছে। সংসার সমুদ্রের চিরপ্রচলিত নিয়মের বন্ধন থেকে মানুষ বারবার মুক্তির পথ সন্ধান করেছে। কখনো সে সফল, কখনো ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণ হলো মানুষের মায়ার বাঁধন। মানুষের অনন্তের পথে অসীমকে পাওয়ার যে আকাঙ্ক্ষা, তা পূরণ করতে হলে সংসারের তীর থেকে মনের নোঙরকে মুক্ত ভেসে যেতে হবে। মনের নোঙরকে মুক্ত করে ভেসে যেতে হবে। কবি তার জন্য নিরন্তর চেষ্টা করছেন, অথচ তিনি পারছেন না। কারণ নোঙরের কাছি রূপ কবির সত্তা মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে আছে। সংসারে সুখ দুঃখ হাসি কান্না চাওয়া পাওয়ার হিসাব করলে তার মন ব্যাকুল হয়ে থাকছে। তাই কবির পক্ষে তটের কিনারে বাঁধা নোঙর খোলা সম্ভব হচ্ছে না, যা তার কাছে আক্ষেপের কারণ, এবং সেই আক্ষেপে তিনি নোঙর কবিতায় প্রকাশ করেছেন। এবার দেখে নাও, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 5-1 শ্লোক থেকে 16 এক্ষেত্রে ঘটেছে দেখো মধ্য স্বরাগম। তাহলে অপশন গ উত্তর হবে কি? মধ্য স্বরাগম। হলো একটি সংবৃত স্বরধ্বনি। হলো একটি সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, অর্ধবিবৃত স্বরধ্বনি এবং অর্ধ সংবৃত। বন্ধুরা, এটা উত্তর হবে হলো একটা অর্ধ সংবৃত স্বরধ্বনি। উত্তর হবে গ অর্ধ সংবৃত স্বরধ্বনি। উত্তর গ। আবার বলছি, হলো একটি অর্ধ সংবৃত স্বরধ্বনি। উত্তর হবে গ। তাহলে আবার একবার দেখে নাও 5-2। এখানে যেহেতু উত্তরটা লেখা হয়নি সেই জন্য আবার বলছি, হলো একটি, উত্তর গ, অর্ধ সংবৃত স্বরধ্বনি। উত্তর হবে গ। হলো অর্ধ সংবৃত স্বরধ্বনি। তারপর দেখে নাও, এখানেও এই উত্তরটি লেখা হয়নি। 5-3 দেখে নাও, বিদেশি উপসর্গ যোগে উৎপন্ন একটি শব্দ হলো। উত্তর দেখে নাও, আম জনতা।
উত্তর হবে অপশান ক, আমজনতা। উত্তর অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। বিদেশি উপসর্গযোগে উৎপন্ন একটি শব্দ হলো আমজনতা। আবার দেখে নাও, আবার বলছি, বিদেশি উপসর্গযোগে উৎপন্ন একটি শব্দ হলো, উত্তর ক, আমজনতা। উত্তর তাহলে ক, উত্তর হবে ক, আমজনতা। মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য লেখো। উত্তর, মৌলিক ধাতু একটি দল নিয়ে গঠিত, আর সাধিত ধাতু একাধিক দল নিয়ে গঠিত। তাহলে উত্তর কি? মৌলিক ধাতু একটি দল নিয়ে গঠিত, আর সাধিত ধাতু একাধিক দল নিয়ে গঠিত। 5-এর 5, ধাত্ববয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। দেখো, একটি ধাত্ববয় প্রত্যয়ের উদাহরণ হলো, আমি এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছি। নিচ, শন, এগুলো হচ্ছে সংস্কৃত ধাত্ববয় প্রত্যয়। নিচ, শন, যে কোনো একটা লিখবে, অথবা আ ডয়শূন্য ডয়াকারের রা, আ ডয়শূন্য ডয়াকারের রা, এগুলো হচ্ছে বাংলা ধাত্ববয় প্রত্যয়। তোমরা যে কোনো একটি লিখবে, আমি এখানে লিখে দিয়েছি, দেখো এখান থেকে তোমরা যে কোনো একটি, নিচ, শন, এগুলো সংস্কৃত, আ ডয়শূন্য ডয়াকারের রা, এই দুটো হচ্ছে বাংলা। এর ভিতর তুমি আও লিখতে পারো, এখান থেকে সংস্কৃত থেকে নিচ বা শনও লিখতে পারো। ঠিক আছে, যে কোনো একটি লিখবে। অনুসর্গের দুটি নাম উল্লেখ করো। উত্তর, অনুসর্গের অন্য দুটি নাম হলো পরসর্গ ও কর্মপ্রবচনীয়। পরসর্গ ও কর্মপ্রবচনীয়। এবার আসি দেখি ভাব সম্প্রসারণ। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। তাহলে উত্তর দেখে নাও, মূল ভাব। ধর্মের বেশ ধরে আসা মোহে আমরা যদি আবিষ্ট হই, তবে সেই মোহে অন্ধ হয়ে অপরকেই কেবল হত্যা করে না, নিজেকেও সে হত্যা করে। এবার সম্প্রসারিত ভাবটি দেখে নিই। মানব সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের মনে যে ধর্মচিন্তা জেগে ওঠে, সেই ধর্ম হলো যা ধারণ করে মানুষ মনুষ্যত্ব বজায় রাখে। এই ধর্মচিন্তা বিষয়ে পক্ষে বিপক্ষে ভাগ হয়ে মানুষ হয়েছে বিভাজিত। ধর্মাদর্শ নিয়ে লেগে আছে নিত্য বিবাদ। ব্যক্তি মানুষকে ছাপিয়ে বৃহৎ সমাজ দেহে আবদ্ধ হয়ে পড়ে ধর্ম। শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যকে আঘাত করতেও পিছুপা হয় না। সভ্যতার পথে এগিয়ে চলা মানুষ ধর্ম বিষয়ে হয়ে পড়েছে সংকীর্ণ। সকল ধর্মের মূল কথা ও লক্ষ্য ইতিবাচক হলেও পৃথকভাবে একে অপরকে দেখে অবজ্ঞা করে, ঘৃণা করে। মনুষ্যত্ব অপেক্ষা তার বড় পরিচয় ধর্মমত। জীবনের সমস্ত আবেগের থেকে সক্রিয় ধর্মীয় আবেগ। ধর্মান্ধ মানুষ সংকীর্ণ মোহের বশে স্বধর্মাবলম্বীকেই আপন করে ভাবে, ঘৃণা করে ভিন্ন ধর্মীয় শাস্ত্রবিধি অনুসরণকারীদের, সমাদর করে স্বধর্মীয় শাস্ত্রাচার মান্যকারীদের। এরা আসলে অন্ধভাবে ধর্মের অপব্যাখ্যা করে অবমাননা করে মানব ধর্মের, অবমাননা করে মানব ধর্মের। এরূপ মনোভাব ও মোহাচ্ছন্নতায় বিপদাপন্ন হয় সে নিজে। এরূপ মনোভাব ও মোহাচ্ছন্নতায় বিপদাপন্ন হয় সে নিজে ও সমগ্র জাতীয় জীবন। মানব ধর্মকে সার্থক ও সর্বাঙ্গ সুন্দর করে তুলতে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের উচিত ধর্মীয় মোহজাল ছিন্ন করে মানব ধর্মের জয়গাথা রচনা করা। কেননা প্রকৃত ধর্মচেতনা মানুষকে উদার, মহৎ, সহনশীল করে তোলে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।